আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা চলতরিত অধ্যায়ের পরের লেকচারটা শুরু করি। আজকের এই অংশটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকেই তোমাদের বোর্ড পরীক্ষা বা তোমাদের স্কুলের যে হাফ ইয়ারলি বা ফাইনাল যে পরীক্ষা আছে সেই পরীক্ষা এখান থেকেই মূলত সৃজনশীল প্রশ্নটি হয়। তো আজকের এই পড়াটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইন্টারেস্টিং। চলো আজকে আমরা শুরু করি বর্তনী বা সার্কিট নিয়ে। তো বর্তনী বা সার্কিট কি? বর্তনী বা সার্কিট কি? ধরলাম এখানে আমার কি আছে, এখানে আমার রোধ আছে এবং এখানে আমার একটা সেল বা কোষ আছে। এই যে সেল বা কোষ, এখান থেকে কি হবে, এখান থেকে আমার একটা তড়িৎচালক শক্তি থাকবে। এই তড়িৎচালক শক্তির ফলে আমার এখানে কি তৈরি হবে, এখানে একটা বিভব পার্থক্যের তৈরি হবে রোধে দুই পাশে। এবং এইখানে কি হবে, আমার এই পাশ থেকে যেহেতু এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে পজিটিভ প্রান্ত থেকে আমার বিদ্যুৎ প্রবাহ হওয়া শুরু করবে। তাহলে এই যে তড়িৎ চলার জন্য তার যে এই পথ, অর্থাৎ এই যে ই থেকে বের হয়ে, ইর পজিটিভ সাইড থেকে বের হয়ে আমার এই যে রোদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার পুনরায় সেই নেগেটিভ সাইড দিয়ে আমার যখন কোষে প্রবেশ করে বিদ্যুৎটি, এই যে পুরো পথ, এই পুরো পথটাকে বলা হচ্ছে বর্তনী। অর্থাৎ তড়িৎ চলার সম্পূর্ণ পথ, সেই পথকে বলা হচ্ছে বর্তনী। এই বর্তনীগুলো আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। তো বর্তনীকে সাধারণত যে ধরনেরই হোক, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। মানে বর্তনী দেখতে তোমাদের বিভিন্ন রকম হতে পারে, বা একটা সার্কিট অনেক ধরনের কমপ্লিকেটেডও হতে পারে, কিন্তু যেইটাই হোক সেগুলোকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে শ্রেণী বর্তনী, আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন আসো শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী আসলে কি। শ্রেণী বর্তনী, দেখো এখানে কি বলা আছে, যে বর্তনীর তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে। আচ্ছা চলো আমরা আগে তড়িৎ উপকরণগুলো দেখে নিই, যে আমাদের এই যে সার্কিটগুলো আমরা ইউজ করি, সেই সার্কিটে আমরা কি কি ধরনের উপকরণ ব্যবহার করতে পারি। দেখো এই পাশে আমাদের একটা ছক আছে, সেই ছকে আমরা কিছু তড়িৎ উপকরণের নাম এবং চিহ্ন ব্যবহার করছি, কারণ আমরা সার্কিটের নাম তো ইউজ করবো না, আমরা সার্কিটের চিহ্নগুলো ইউজ করবো। আমাদের সার্কিটে যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন দ্বারা আমাদের বুঝতে হবে কোথায় কোন উপকরণটি ব্যবহৃত হয়েছে। যেমন দেখো সুইচ, এটা হচ্ছে সুইচের চিহ্ন। এরপর হচ্ছে দ্বিমুখী সুইচ, এটা খুব একটা বেশি ব্যবহার হয় না, বাট সুইচ কি হয়, যখন এই যে দেখো আমার এখানে সুইচটা কেমন, সুইচটা হচ্ছে অনেকটা এইরকম। অর্থাৎ যখন সুইচটা কি থাকবে, খোলা অবস্থায় থাকবে। যখন সুইচটা কি থাকবে, খোলা অবস্থায় থাকবে, তখন দেখো যে এটা যদি একটা বর্তনী হয়, সেই বর্তনী কি পূর্ণ হবে। দেখো এখান থেকে প্লাস শুরু হলো, এই যে পুরো পথটা ঘুরে যখন এখানে আসলো, পুনরায় কিন্তু এই পাশে আবার এখানে আসতে পারবে না, কারণ এই জায়গাটা আমার কি ফাঁকা হয়ে আছে। যেহেতু এই জায়গাটা গ্যাপ, তাহলে এখানে তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ সুইচটা যখন খোলা অবস্থায় থাকবে, তখন আমাদের বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না। আর যখন সুইচটা কি থাকবে, বন্ধ হয়ে যাবে, যখন সুইচটা আমার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, তখন এখানে বর্তনীটি সম্পূর্ণ হবে এবং আমার তড়িৎটা এই প্রান্ত থেকে শুরু করে পুরো বর্তনী ঘুরে আবার পুনরায় এই বিন্দুতে আসতে পারবে। তাহলে সুইচ যদি খোলা থাকে তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে না, আর সুইচ যদি বন্ধ থাকে তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে। দ্বিমুখী সুইচ খুব একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে ডিসি ব্যাটারি, যেগুলো আমরা সচরাচর এই যে ব্যবহার করি, এগুলো হচ্ছে ডিসি ব্যাটারি। এরপর হচ্ছে যদি ব্যাটারি হয়, যদি আমার এখানে একাধিক থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ব্যাটারি। যদি এখানে আমাদের একাধিক সেল থাকে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ব্যাটারি, যেটা হচ্ছে ব্যাটারি। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কোষ, এটা হচ্ছে সেল, আর এটা হচ্ছে আমার ব্যাটারি, কারণ এখানে আমার একাধিক সেল আছে। একাধিক সেল মিলে কি তৈরি হয়, একটা ব্যাটারি তৈরি হয়। এটা কি ধরনের ব্যাটারি, ডিসি ব্যাটারি। এরপরে এই যে একটা থাকলে সেটাকে আমরা কি বলি, কোষ বলি, এটা হচ্ছে ডিসি কোষ। এবং এসি যদি উৎস হয়, তাহলে আমরা এখানে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে এটাকে বলা হয় রোধ। রোধকে আমরা কিভাবে দেখি, এইভাবে আমরা রোধকে আমরা এইভাবে চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এটাকে বলা হয় স্থির রোধ, অর্থাৎ এই রোধের মানটা পরিবর্তন নয়। এই রোধটা আমাদের এখানে স্থির। যদি আমাদের রোধ চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের পুরো যেই উপকরণটা আমরা ইউজ করব, সেই পুরো উপকরণটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে কি আছে, পরিবর্তনশীল রোধ। এই পরিবর্তনশীল রোধটা কি, এটা হচ্ছে আমাদের বর্তনীর উপরে ডিপেন্ড করে মান চেঞ্জ হতে পারে। এইটা পরিবর্তন আমাদের হচ্ছে বর্তনীর ভোল্টেজ বা বর্তনীর যেই তড়িৎ প্রবাহ আছে তার উপর ভিত্তি করে আমাদের এই রোধের মানটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। এরপরে এটা হচ্ছে ফিউজ, আমাদের বাসা বাড়িতে আমরা ফিউজ ইউজ করি। এরপর হচ্ছে এটা হচ্ছে ধারক, অর্থাৎ ধারক আর দেখো ধারক আর কোষ এই দুটা দেখতে অনেকটা একই রকম। কোষ হচ্ছে কেমন, কোষ হচ্ছে এইরকম, এই পাশে পজিটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ প্রান্ত। আর ধারক কেমন, ধারকের দেখো দুইটা প্রান্তে কি হতে হবে, সমান হতে হবে, দুইটা প্রান্তে কি হতে হবে, সমান হতে হবে। এটা হচ্ছে ধারক, যার দুইটা প্রান্তে, যার দুইটা অংশই কি হবে, সমান। আর এটা হচ্ছে আমার কি, কোষ, যার এক প্রান্ত থাকবে কি বড়, আর এক প্রান্ত হবে ছোট। তো বড় প্রান্তকে আমরা বলি পজিটিভ প্রান্ত, আর ছোট প্রান্তকে বলি নেগেটিভ প্রান্ত। আর এটা হচ্ছে কোষ এবং ধারকের পার্থক্য। এরপর আসো এই যে এমিটার, আমরা এ দ্বারাই এমিটার ব্যবহার করি। ভোল্ট মিটার,
ভি দ্বারা ব্যবহার করি, গ্যালভানোমিটার জি থাকে। এবারে বহু সংযোগ তার যদি কোথাও এরকম চিহ্ন দেখো তাহলে বুঝবা এটা ভূমির সাথে সংযোগ করা আছে। এবং এইটা যেখানে দেখবা যদি কোথাও থাকে, এই যে এই বিন্দু, ধরে নাও এখানে সি বিন্দু আছে এবং সি বিন্দুর সাথে আমার ভূ সংযোগ করা আছে, তাহলে এই বিন্দুর বিভব পার্থক্য কত হবে? 0। এই বিন্দুর বিভব পার্থক্য হয়ে যাবে তখন 0। তাহলে যদি ধরে নাও কোথাও একটা বর্তনীর কোথাও একটা বিন্দু দিয়ে আছে, যে বিন্দুর সাথে আমার কি আছে, যে বিন্দুর সাথে আমাদের এরকম ভূ সংযোগ করা আছে এবং বললো সি বিন্দু, এই সি বিন্দুর হচ্ছে বিভব কত হবে, তাহলে আমরা কত বলবো? 0 বলতে পারো। কারণ যেই বিন্দুটা আমার ভূ সংযোগ করা থাকে অর্থাৎ ভূমির সাথে সংযোগ করা থাকে সেখানে তড়িৎ বিভব হয় 0। এরপরে দেখো আড়াআড়ি তার, অর্থাৎ এই পাশ দিয়ে একটা তার গেছে, ঠিক অপর পাশ দিয়ে আরেকটা তার গেছে, এটা এইভাবে আড়াআড়ি তার ব্যবহার করা হয়। এটা হচ্ছে সংযোগবিহীন তার, অর্থাৎ ধরে নাও নিচে দিয়ে একটা তার গেছে, ঠিক এর উপর দিয়ে আরেকটা তার চলে গেছে। এই জন্য আমাদের এখানে কি করা হয়, এরকম একটা গ্যাপ দিয়ে এখানে তারটা দেখানো হয়। এরপর হচ্ছে পেঁচানো তার, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে তার এরকম পেঁচানো থাকে, কুণ্ডলী আকারে থাকে, তো এটা হচ্ছে পেঁচানো তার এবং এটা হচ্ছে বাল্বের চিহ্ন। আচ্ছা, এখন তাহলে আমরা উপকরণগুলো দেখে নিলাম, এবার আসো শ্রেণী বর্তনী। তাহলে শ্রেণী বর্তনীতে কি বলা আছে, যে বর্তনীতে উপকরণগুলো, অর্থাৎ এই যে উপকরণগুলো দেখলাম, এই উপকরণগুলোর যে কোনোগুলো, এই উপকরণগুলোর যে কোনোটি থাকতে পারে, একটা দুইটা তিনটা যে কয়টাই থাকুক, সবগুলোই কি থাকবে? পর পর সাজানো থাকবে। কি থাকবে? পর পর সাজানো থাকবে। তখন আমরা তাকে কি বলবো? শ্রেণী বর্তনী বলবো। অর্থাৎ পরপর বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে আমার একটা কি সেল, ধরলাম এটা হচ্ছে আমার একটা সেল। এই সেলের সঙ্গে আমার এখানে কি করা আছে, এখানে একটা বাল্ব যুক্ত করা আছে, এখানে একটা কি যুক্ত করা আছে? বাল্ব। এবং এর সঙ্গে এখানে একটা ধরলাম রোদ যুক্ত করা আছে, এবং ধরলাম এখানে একটা কি করা আছে? এমিটার। এমিটার কি কাজ করে? এমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা। এমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ কত হচ্ছে এই বর্তনী দিয়ে সেটা কি করতে পারবে? মাপতে পারবে, তড়িৎ প্রবাহ মাপা। তাহলে এমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা। তাহলে ধরলাম এই তিনটা বস্তু আমার কি আছে, এই যে আমার সেল বা কোষ তার সাথে যুক্ত আছে। দেখো তো এখানে আমার সবগুলো উপকরণ কি পরপর সাজানো আছে কিনা। যেমন দেখো এখানে কোষ থেকে শুরু হয়ে এখানে প্রথমে পেলাম কি? বাল্ব। প্রথমে পেলাম হচ্ছে বাল্ব। ঠিক বাল্বের অপর প্রান্তের সাথে দেখো রোদের এক প্রান্ত যুক্ত, এবং রোদের অপর প্রান্তের সাথে কি যুক্ত আছে? আমার এমিটার যুক্ত আছে। তাহলে এখানে আমার সবগুলো উপকরণ পরপর সাজানো আছে। তাহলে পরপর সাজানো থাকলে এই ধরনের বর্তনীকে আমরা কি বলি? শ্রেণী বর্তনী বলি। আর শ্রেণী বর্তনীতে মনে রাখবা যে তড়িৎ প্রবাহ যেটা সবসময় সমান থাকে, অর্থাৎ এই যে আই, এই বাল্বের ভিতর দিয়েও ঠিক একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই বিদ্যুৎটাই বাল্ব অতিবাহিত হয়ে আবার কি হবে? রোদের মধ্যে দিয়েও ওই বিদ্যুৎটাই প্রবাহিত হবে, এবং সেই বিদ্যুৎই আমরা এখান থেকে এমিটারের মধ্যে দিয়েও যেতে দেখবো, এবং পুনরায় সে আবার কোথায় ব্যাক করবে? নেগেটিভ প্রান্ত হয়ে সেলে ব্যাক করবে। তাহলে শ্রেণী বর্তনীতে কি থাকে? শ্রেণী বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমান, অর্থাৎ তুমি যদি দেখো কোথাও উপকরণগুলো শ্রেণীতে আছে তাহলে বুঝবা যে আমার বাল্বের মধ্যে দিয়ে যত এম্পিয়ার, অর্থাৎ ধরে নাও 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে রোদের মধ্যে দিয়েও 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। একইভাবে এই যে আমার এমিটার, সেখানে আমরা 2 এম্পিয়ার দেখতে পারবো। তাহলে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে সমান্তরাল বর্তনী কি হবে? ধরে নাও এখানে আমার একটা কি আছে? কোষ আছে। ধরলাম এখানে আমার একটা কি আছে? কোষ আছে, এবং এই কোষের সাথে এইখানে ধরে নাও এই যে এইখান থেকে আমার একটা কি আছে? এখানে একটা আমার রোদ আছে। এখানে আমার কি আছে? একটা আমার এখানে রোদ আছে। এবং ধরো এইখানে আমার একটা কি আছে? এইখানে আমার একটা বাল্ব আছে। এখানে আমার কি আছে? এখানে আমার একটা বাল্ব আছে। এবং ধরো যে এইখানে আমার একটা কি আছে? ভোল্ট মিটার। এখানে একটা কি আছে? ভোল্ট মিটার আছে। এবং এই যে দেখো এখানে আমার রোদ, বাল্ব এবং ভোল্ট মিটার, এই তিনটার কি আছে? দেখো তিনটারই একটা করে প্রান্ত এই পাশের তারের সাথে যুক্ত আছে, এবং এই যে অপর যে প্রান্তগুলা, সেই অপর প্রান্তগুলা আরো একটা কি আছে? তারের সাথে যুক্ত আছে। অর্থাৎ এই যে বাল্ব, সেই বাল্বগুলা কি আছে? এই বিন্দুতে যুক্ত আছে। এখানে এই যে ভোল্ট মিটার, সেটাও কি যুক্ত আছে এই পাশে, এবং এখানে যে রোদ সেটাও কি যুক্ত আছে। এবং এই যে তিনটা বিন্দু দেখতেছি, এই তিনটা বিন্দু কি আলাদা বিন্দু? না, এই তিনটা বিন্দু হচ্ছে একটাই বিন্দু। কারণ আমরা এখানে যখন দেখব, আমরা কি জানি? দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কখন থাকে? যখন মাঝখানে আমার কি করতে হয়? কোনো একটা উপকরণ, অর্থাৎ রোড থাকবে, অথবা আমার ভিতরে যদি কোনো একটা হচ্ছে বাল্ব অথবা কোনো একটা মেটেরিয়াল, এখানে যদি কোনো একটা উপকরণ থাকে, তখন কি হয়? এই উপকরণের এই পাশের বিভব এবং অপর পাশের বিভবটা কি হয়? আলাদা আলাদা হয়। কিন্তু দেখো এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর মাঝখানে কোনো ধরনের কোনো আলাদা তড়িৎ উপকরণ নাই। তাহলে এই যে তিনটা বিন্দু, এদের মধ্যে বিভবের কোনো পার্থক্য হবে না, অর্থাৎ এই তিনটা বিন্দু কি একই বিন্দু। ঠিক একইভাবে অপর পাশে যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দুকে আমরা কি বলতে পারবো? একটাই বিন্দু বলতে পারবো।
আর যেহেতু এই তিনটা বিন্দুকে আমরা একটা বিন্দু বলতেছি এবং এই পাশের যে তিনটা বিন্দু সেই তিনটা বিন্দু কি একটা বিন্দু বলতেছি, আর আমরা কি জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য একটাই হবে। আমার দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তো আর আলাদা আলাদা হবে না, তাই না? তাহলে আমার এই যে এই পাশের যে বিন্দু এবং অপর আরেকটা পাশের যে বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যেকার যে বিভব পার্থক্য সেটা কি হবে, একটাই হবে। এবং এই দুইটা বিন্দুর মাঝখানে যতগুলো উপকরণ এভাবে সমান্তরালে যুক্ত থাকবে সবগুলোর মধ্যেই একই বিভব পার্থক্য থাকবে। তাহলে আমরা সমান্তরাল বর্তনী কাকে বলবো? যখন দেখবো যে তড়িৎ উপকরণগুলো, বর্তনীর তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো যে প্রবাহটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে, প্রবাহগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে থাকবে। অর্থাৎ দেখো এই যে তিনটা আমার তড়িৎ উপকরণ আছে তাদের বিন্দুগুলো কি আছে, একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে। এবং অপর যে প্রান্তগুলো আছে, এই যে এই পাশে যে প্রান্তগুলো, এই প্রান্তগুলো কি আছে, তারাও একটি সাধারণ বিন্দুতে যুক্ত আছে। যদি এরকম হয় যে আমাদের যে সকল উপকরণগুলোর একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর যে প্রান্তগুলো আছে সেই প্রান্তগুলো আরো একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, তখন আমরা তাকে বলবো সমান্তরাল বর্তনী। তো সমান্তরাল বর্তনী এর হচ্ছে কি আমরা ইংলিশে বলি প্যারালাল। একে আমরা কি বলি, ইংলিশে আমরা বলি প্যারালাল সার্কিট। আর শ্রেণী যেটা আছে, আমরা এর আগে যেটা দেখলাম শ্রেণী বর্তনী, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সিরিজ। সেটাকে আমরা কি বলি, সিরিজ, সিরিজ সার্কিট। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম যে আমার এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষটা এই প্রান্ত কি পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। তাহলে এখান থেকে যখন আমার যে এখান থেকে এই যে তড়িৎ কোষ ই, এটার জন্য যে ভোল্টেজ হবে অর্থাৎ বিভব পার্থক্য হবে, সেই বিভব পার্থক্য সবগুলোর জন্য কি হবে, সমান হবে। তাহলে এই যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যে কি একই বিভব পার্থক্য বজায় থাকবে। অর্থাৎ ভোল্টমিটার, বাল্ব এবং রোধ তিনটার মধ্যেই একই বিভব পার্থক্য বজায় থাকবে। যেখানে আগেরটাতে আমার কি একই রকম ছিল সবগুলোর জন্য তড়িৎ প্রবাহ, আগের যে সার্কিট ছিল সেই সার্কিটে তড়িৎ প্রবাহ সবগুলো উপকরণের মধ্যে দিয়ে একই ছিল। এবার তাহলে এখানে আমার কি একই থাকবে, বিভব পার্থক্য। তাহলে সবগুলো উপকরণের জন্য বিভব পার্থক্য একই, কারণ তারা সবগুলোই দুইটা প্রান্ত দুইটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে। কিন্তু বলতো তড়িৎ প্রবাহ এখানে কি হবে, তড়িৎ প্রবাহ কিন্তু এখানে আলাদা আলাদা হবে। কেন? দেখো এখান থেকে যখন তড়িৎটা উৎপন্ন হবে, তড়িৎ যখন এই পথ দিয়ে আসবে, এসে সে দেখবে এখানে কয়টা পথ আছে, তিনটা পথ আছে। সে দেখবে এখানে এসে দেখবে কি তিনটা পথ আছে। এখন এই যে তিনটা পথ, আচ্ছা এখানে যদি আমরা একটু চেঞ্জ করি তোমরা মনে হয় সহজে বুঝতে পারবা। দেখো ধরো আমার বর্তনীটা এইরকম আছে, অর্থাৎ সবগুলো একটা বিন্দুতে যুক্ত আছে, এই পাশে সবগুলো ধরলাম আর একটা বিন্দুতে যুক্ত আছে। তাহলে দেখো কি হবে, এই যে এখান থেকে যখন আমার তড়িৎটা বের হবে, তড়িৎটা বের হয়ে সে এখানে এসে দেখবে কি কয়টা পথ আছে, তিনটা পথ। একটা উপরের দিকে একটা পথ গেছে, একটা সোজা চলে গেছে, আরেকটা কি নিচের দিকে একটা পথ আছে। তো তড়িৎ এখানে কি করবে, এখানে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছিল সেখানে এসে তিনটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, I1, I2 এবং I3। এই যে I1, I2 এবং I3, ধরো এখানে আমার তড়িৎ প্রবাহ ছিল টোটাল 5 অ্যাম্পিয়ার। এই 5 অ্যাম্পিয়ারের মধ্যে প্রথমে সে এখানে এসে দেখা গেল যে ভোল্টমিটারের মধ্যে দিয়ে হয়তো 1 অর্থাৎ ভোল্টমিটার যেটা ছিল, ভোল্টমিটারের মধ্যে সে কত গেল, ভোল্টমিটারের মধ্যে হয়তো যেতে পারে 1 অ্যাম্পিয়ার। এরপরে আমার এখানে যেই বাল্ব আছে সেই বাল্বের মধ্যে দিয়ে ধরে নাও গেল আমার 2 অ্যাম্পিয়ার, এবং আরেকটা যে রোধ আছে তার মধ্যে দিয়ে গেল ধরে নাও 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার টোটাল কত হলো, 5 অ্যাম্পিয়ার। এবং এই পাশ থেকে যেই বিদ্যুৎটা যাবে, তড়িৎ প্রবাহ হবে, সেটা এই পাশে এসে কোথায় যুক্ত হবে, আবার এখানে এসে যুক্ত হবে। এবং এই পাশ থেকে ভোল্টমিটার দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হলো সেটা কোথায় এসে যুক্ত হবে, এই বিন্দুতে এসে যুক্ত হবে। এবং এখান থেকে বাল্বের মধ্যে দিয়েও বিদ্যুৎটা এসে যুক্ত হবে। তাহলে এই যে দেখো তিন দিক থেকে পুনরায় যে তিনটা বিদ্যুৎ চলে আসলো, সেই বিদ্যুৎ তিনটা কি হলো, আবার একটা বিন্দুতে যুক্ত হলো, যুক্ত হয়ে তখন আবার কি 5 অ্যাম্পিয়ার হয়ে তারা পুনরায় কোষের মধ্যে প্রবেশ করবে। কারণ আমরা জানি যে একটা কোষে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় সে পুরা বর্তনী ঘুরে আবার পুনরায় ঠিক ওই একই বিদ্যুৎ নিয়ে কোষে প্রবেশ করে। আর ভোল্টেজ কি হয়, ভোল্টেজ সাধারণত এই যে এখানে যত ভোল্টেজ উৎপন্ন হয়, ধরে নাও 5 ভোল্টেজ উৎপন্ন হয়েছে, এই 5 ভোল্টেজ দিয়ে আমার কি হবে, এই যে বিন্দুগুলো আছে অর্থাৎ আমার মাঝখানে যে তড়িৎ উপকরণগুলো থাকে সেই উপকরণগুলোর মধ্যে সেগুলো খরচ হয়ে যায়, অর্থাৎ যেগুলো আমরা বলি হারানো বিভব। তাহলে এখানে দেখবো যে আমরা তিনটা বিন্দুর মধ্যে কি থাকবে, একই ভোল্টেজ ড্রপ থাকবে। এখন এই যে 5 ভোল্টেজ, তাহলে 5 ভোল্টেজ যদি তিনটার মধ্যে একই ধরনের ভোল্টেজ ড্রপ হতে হয়, তাহলে ধরে নাও কত করে ভোল্টেজ ড্রপ হবে, সাপোজ 1.6 করে। তাহলে তিনটার মধ্যে 1.6, 1.6, 1.6, তাহলে আমরা এখানে মোটামুটি প্রায় 4.8 অর্থাৎ আরেকটু বেশিও হয়, 6.5 বা 6.7 এইরকম।
তাহলে সবগুলোর মধ্যে একই ধরনের ভোল্টেজ ড্রপ হবে, যেগুলো আমরা সবগুলো যোগ করলে আবার কত পাবো, সেই আমার বর্তনীর যে টোটাল ভোল্টেজ সেই ভোল্টেজটাই পাবো। ঠিক একইভাবে যদি শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি, তো শ্রেণী দেখো, শ্রেণীতে যেটা ছিল আমার এই যে 2 এম্পিয়ার এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, সবগুলো অতিক্রম করে সেই 2 এম্পিয়ারই আসতেছিল, কারণ এখানে আমার বিদ্যুতের চলার পথ ছিল একটাই, সুতরাং সেই একটা পথেই সমস্ত বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছিল। কিন্তু বিভবের কথা চিন্তা করো, যদি এখানে আমার ধরে নাও 5 ভোল্ট বিদ্যুৎ ছিল, এখানে 5 ভোল্ট হচ্ছে আমার কি তড়িৎচালক শক্তি হিসেবে ছিল, তাহলে আমার কি হবে, এই যে তড়িৎচালক শক্তি যেটা 5 ভোল্ট ছিল, আমার এই যে এখানে তিনটা জায়গা আছে, বাল্ব, রোধ এবং অ্যামিটার, এই তিনটা জায়গাতে কি হবে, ভোল্টেজের পতন ঘটবে, ভোল্টেজের কি ঘটবে, পতন ঘটবে, অর্থাৎ ভোল্টেজ এখানে ব্যবহৃত হবে। তাহলে এখানে 5 ভোল্টের মধ্যে ধরে নাও এই যে 2 এম্পিয়ার, এখানে যে বাল্বের মধ্যে যে 2 এম্পিয়ার গেল, এখানে ধরে নাও 2 ভোল্ট ড্রপ হলো, অর্থাৎ পতন ঘটলো 2 ভোল্ট। তাহলে আমার এখান থেকে বের হয়ে যাচ্ছিল 5 ভোল্ট, কিন্তু এখানে আমার কতটুকু পতন ঘটলো, এই বাল্বের মধ্যে আমার 2 ভোল্ট পতন ঘটলো, তাহলে এইখানে কত ভোল্ট যাবে, 3 ভোল্ট যাবে। এই 3 ভোল্টের মধ্যে যখন রোদের মধ্যে আসবে, সেই রোদের মধ্যে ধরে নাও আরো 2 ভোল্ট ব্যয় হয়ে গেল, তাহলে এখানে দেখো আরো 2 ভোল্ট গেল, আমার রোদের মধ্যে প্রবেশ করতেছিল 3 ভোল্ট, কিন্তু রোদে খরচ হয়ে গেল 2 ভোল্ট, তাহলে আমার এখান থেকে কত ভোল্ট বের হয়ে যাবে, 1 ভোল্ট রোদের এই পাশ থেকে বের হয়ে যাবে। এরপরে এই 1 ভোল্ট আবার কি হবে, এই যে এমিটারে যখন প্রবেশ করবে তখন 1 ভোল্ট প্রবেশ করবে, এবং এই যে এমিটারের ভিতরে সেখানে আবার 1 ভোল্ট ব্যয় হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত আমরা কি দেখবো, যে যতগুলো আমার তড়িৎ উপকরণ ছিল সবগুলোর ভোল্টেজ যদি আমি যোগ করি, অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 তিনটা যদি আমি যোগ করি, তাহলে কত পাবো, আমার যেই যে তড়িৎ চালক শক্তি আমার বর্তনীর যে ভোল্টেজ সেই ভোল্টেজের সমান পাবো। তাহলে V1 ছিল 2, V2 ছিল 2 এবং V3 কত 1, যোগ করলে কত 5 ভোল্ট। অর্থাৎ আমার পুরো বর্তনীর জন্য যে ভোল্টেজটা থাকবে, বর্তনীতে যত ভোল্টেজ উৎপন্ন হবে, আমার যতগুলো উপকরণ থাকবে সবগুলো উপকরণের ভোল্টেজ যদি আমি যে ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে সেগুলো যদি যোগ করি, তাহলে কি হবে, আমার বর্তনীর ভোল্টেজের সমান হতে হবে। এবং আমার এখানে যদি তড়িৎ প্রবাহের কথা চিন্তা করি, আমার হচ্ছে সেল থেকে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হবে, আমার পুনরায় সেলে ঠিক ততটুকু বিদ্যুৎই কি হতে হবে, প্রবেশ করতে হবে। আশা করি ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেয়ে গেছো। এখন দেখো তুল্যরোধ বলে একটা জিনিস আছে। তুল্যরোধ কি, দেখো আমরা এখানে কি করছি, একাধিক রোধ ব্যবহার করছি। এখানে আমরা কি করলাম, এই যে ধরে নাও এখানে আমার কি আছে, একাধিক রোধ আছে, একটা, এখানে আরেকটা, দুইটা, এখানে একটা, তিনটা। এই যে ধরলাম এখানে আমরা কি করলাম, তিনটা রোধ ব্যবহার করলাম, এবং এখানে একটা আমার কি আছে, কোষ আছে। এখন এই যে ধরো 2 ওহম, 1 ওহম, 3 ওহম, এই যে তিনটা আমার রোধ আছে, এবং ধরলাম এখানে আমার ভি, এখানে আমার হচ্ছে আই, এখানে হচ্ছে আমার আই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবং পুরো বর্তনীর আমার বিভব পার্থক্য হচ্ছে ভি, এটা প্লাস এটা মাইনাস। তাহলে ধরলাম আই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কোষ থেকে আই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবং পুরো বর্তনীর বিভব হচ্ছে ভি। যদি এমন হয় যে আমি এখানে তিনটা রোধ আলাদা আলাদা ব্যবহার না করে তিনটা রোধের পরিবর্তে কি করলাম, একটা রোধ ব্যবহার করলাম, তিনটা রোধের পরিবর্তে কি করলাম, একটা রোধ ব্যবহার করলাম, এবং এখানে তিনটা আলাদা আলাদা রোধ ব্যবহার করার জন্য আমি যতটুকু আই এবং ভি এর মান পাবো, আমি যদি একটা রোধ ব্যবহার করার ফলে যদি সেই একই পরিমাণ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ পাই, তাহলে আমরা সেই রোধটাকে বলবো তুল্য রোধ। অর্থাৎ এই যে দেখো, একাধিক রোধের সমষ্টি করাকে রোধের সন্নিবেশ বলা হয়। এখন রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে, অর্থাৎ সন্নিবেশ বলতে কি বোঝাচ্ছে, যে তিনটা ধরে নাও তিনটা রোধ আমি একসাথে যুক্ত করছি, তো এটা কি এক ধরনের রোধের সন্নিবেশ। কি ধরনের সন্নিবেশ বলো দেখি, এটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ। কিভাবে বুঝবো, যে একটা উপকরণের শেষ প্রান্তের সাথে অপর একটা উপকরণের প্রান্তটা কি হবে, যুক্ত হবে। তাহলে এইভাবে যদি একটা রোধের শেষ প্রান্তের সাথে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়, বা একটা উপকরণের শেষ প্রান্তের সাথে অপর একটা উপকরণের প্রথম প্রান্ত যুক্ত হয়, তাহলে বুঝবো সেই উপকরণগুলো কি অবস্থায় আছে, সেই উপকরণগুলো শ্রেণীতে আছে। এখন এই যে রোধের যে সন্নিবেশ, এই রোধের সন্নিবেশের পরিবর্তে কি করলাম, আমি মাত্র একটি রোধ ব্যবহার করলাম। কয়টা, এই যেখানে ছিল তিনটা রোধ, আমি তিনটা রোধের পরিবর্তে কি করলাম, একটা রোধ ব্যবহার করলাম। এই একটা রোধ ব্যবহার করার ফলে যদি বর্তনীর প্রবাহ মাত্রা, অর্থাৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে, আই, প্রবাহ মাত্রা বলতে কি বোঝানো হয়, আই, এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভি এর মানটা কি থাকে, সেম থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো সন্নিবেশের তুল্য রোধ। অর্থাৎ তুল্য রোধ হচ্ছে এমন একটা রোধ যেটা আমি কয়েকটা রোধের পরিবর্তে আমি একটা মাত্র রোধ ব্যবহার করব, এবং সবগুলা রোধের ফলে আমি যতটুকু ভি এবং আয়ের মান পেতাম, আমি ওই একটা রোধ ব্যবহার করার ফলে সেই ভি এবং আয়ের মান পাবো, তাদেরকে বলা হবে তুল্য রোধ। ঠিক বর্তনী যেরকম দুই ধরনের ছিল, তুল্য রোধও কয় ধরনের হতে পারে,
রোদের যে সন্নিবেশ সেই রোদের সন্নিবেশও হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। অর্থাৎ রোদগুলো আমার কি থাকতে পারে, এভাবে শ্রেণীতে থাকতে পারে, এভাবে আমার শ্রেণীতে থাকতে পারে, আবার কি থাকতে পারে, আবার হচ্ছে আমার সমান্তরালে থাকতে পারে, আবার কি থাকতে পারে, এভাবে আমার সমান্তরালেও থাকতে পারে, যাদের সবগুলা কি করে থাকবে, একটা করে প্রান্তে যুক্ত থাকবে। আচ্ছা, এখন আসলে এগুলো আমরা বিস্তারিত জানবো। তাহলে দেখো এখানে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে রোদের শ্রেণী সন্নিবেশ। রোদের শ্রেণী সন্নিবেশ, একে আমরা কি বলি, ইংলিশে সিরিজ কানেকশনও বলি। কি লেখা আছে এখানে, যখন একাধিক রোধকে এমনভাবে সংযুক্ত করা হয় যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত এভাবে পর্যায়ক্রমে যুক্ত থাকে, তখন তাকে রোধের শ্রেণী সন্নিবেশ বলে। অর্থাৎ ধরলাম এইখানে আমার একটা কি আছে, সরি, ধরলাম যে এইখানে আমার একটা কি আছে, এখানে আমার একটা সেল আছে, ধরলাম এখানে আমার একটা সেল আছে এবং সেই সেলের সাথে ধরলাম এখানে একটা রোধ আছে, এখানে আরো একটা রোধ আছে এবং এইখানে আরো একটা রোধ আছে। ঠিক আছে, ধরলাম আমার এখানে তিনটা রোধ আছে। তাহলে এই যে তিনটা রোধের সাথে আমার একটা সেল যুক্ত হয়ে কি করলো, একটা বর্তনী গঠন করলো। এখন এই যে বর্তনী, এটা ধরলাম R1, এটা ধরলাম R2, এটা হচ্ছে R3 এবং এখানে ধরলাম আমার টোটাল বিদ্যুৎ হচ্ছে I এবং আমার এখানে ভোল্টেজ হচ্ছে কত বা বিভব পার্থক্য হচ্ছে কত, V। এই যে আমার রোধগুলো আছে দেখো, এটা হচ্ছে প্রথম রোধ, প্রথম রোধের শেষ প্রান্ত, প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত কি আছে, যুক্ত আছে। আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে কি আছে, তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে। যদি এইভাবে রোধগুলো একটার শেষ প্রান্তের সাথে আরেকটার প্রথম প্রান্ত যুক্ত থাকে, আমরা তাকে কি বলি, সিরিজ কানেকশন বলি। এখন এই যে তিনটা রোধের পরিবর্তে যদি আমরা কি করি, একটা রোধ ব্যবহার করি, তাহলে আমরা তাকে বলবো তুল্য রোধ। তাকে আমরা কি বলবো, তুল্য রোধ বলবো। অর্থাৎ সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করবো, যাকে আমরা বলবো তুল্য রোধ। এখন দেখো এই যে বর্তনী আছে, এই বর্তনী যদি কি হয়, যেহেতু এটা কি ধরনের বর্তনী, শ্রেণী বর্তনী, তাহলে শ্রেণী বর্তনীতে আমরা কি জানি যে তড়িৎ প্রবাহ কি থাকে, সমান থাকে। অর্থাৎ R1 এর মধ্যে দিয়েও I প্রবাহিত হবে, R2 এর মধ্যে দিয়েও I প্রবাহিত হবে, R3 এর মধ্যে দিয়েও I প্রবাহিত হবে। কিন্তু এই যে R1, R2 এবং R3, যেহেতু এখানে তিনটা কি আলাদা আলাদা উপকরণ ব্যবহার হয়েছে, ফলে এখানে তিনটার মধ্যে কি বিভব পার্থক্য আলাদা আলাদা থাকবে। তাহলে এখন দেখো যদি R1 এর কথা চিন্তা করি, তাহলে R1 এর জন্য আমরা কি লিখতে পারি, তাহলে R1 এর জন্য লেখা যায় V1 = I R1। যেহেতু আমার I এর মান সবার জন্য সেম থাকবে, সুতরাং আমরা I1 I2 লিখবো না, সবগুলাতে I এর ভ্যালু যত কি থাকবে, I থাকবে, তাহলে আমরা লিখবো কি, সবগুলোর জন্য I লিখবো। এবং যেহেতু রোধের সাথে সাথে আমাদের কিসের পরিবর্তন হয়, আমাদের ভোল্টেজের পরিবর্তন হয়, তাহলে R1 এর মধ্যে দিয়ে ধরলাম বিভব পার্থক্য V1, R2 এর মধ্যে দিয়ে ধরলাম বিভব পার্থক্য হচ্ছে V2, R3 এর মধ্যে দিয়ে ধরলাম বিভব পার্থক্য V3। তাহলে R1 এর জন্য পেলাম V1 = I R1। এরপর R2 এর জন্য কি লিখতে পারি, R2 এর জন্য লিখতে পারি একইভাবে V2 = I R2, V2 = I R2। ঠিক একইভাবে R3 এর জন্য লেখা যায়, R3 এর জন্য কি হবে, R3 এর জন্য হবে V3 = I R3। এখন দেখো, যেহেতু আমরা আগে দেখেছি যে আমরা কি জানি যে এখানে আমার যতগুলো রোধ আছে সবগুলা রোধের মধ্যে যে বিভবের পার্থক্য হচ্ছে, অর্থাৎ এই যে V1 V2 V3 সবগুলা বিভব পার্থক্য যদি আমরা যোগ করি, তাহলে আমরা কার সমান পাবো, আমার এই যে টোটাল বর্তনীর যে বিভব পার্থক্য তার সমান পাবো। তাহলে টোটাল বর্তনী বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, V দ্বারা। টোটাল বর্তনী বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, V দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি, V = V1 + V2 + V3। অর্থাৎ তিনটা যে বিভব পার্থক্য আমার হলো R1 R2 এবং R3 এর জন্য, তিনটা বিভব পার্থক্য যদি আমরা যোগ করি, তাহলে আমরা বর্তনীর টোটাল যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যটুকু পেয়ে যাব। এখন এই যে পুরো বর্তনীর জন্য যদি বিভব পার্থক্য হয়, তাহলে পুরো বর্তনীতে আমার তড়িৎ হিসেবে কে ব্যবহার হচ্ছে, I ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা V = কি লিখতে পারি, V = লেখা যায় I। এবং দেখো আমরা এবার কি করতেছি, তুল্য রোধটা ব্যবহার করবো। অর্থাৎ আমরা ধরলাম সবগুলোর পরিবর্তে আমরা কি করলাম, একটা মাত্র রোধ ব্যবহার করলাম, যেটাকে আমরা RS দিলাম। কেন S দিলাম, S থেকে হচ্ছে সিরিজ, যেহেতু আমার শ্রেণীতে ছিল সবগুলা রোধ, সেই জন্য আমরা কি দিলাম, RS দিলাম। তাহলে দেখো সবগুলা রোধের পরিবর্তে আমরা কি করলাম, একটা রোধ ব্যবহার করলাম যার ভ্যালু হচ্ছে RS। এবং এখানে আমার কি তড়িৎ প্রবাহ কি থাকবে, সেম থাকবে, বিভব পার্থক্য কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা V = কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো V = I RS = কি, V1 = কি লেখা যায়, V1 হচ্ছে I R1, V1 = লেখা যায় I R1, V2 লেখা যায় I
R2 প্লাস V3 লেখা যায় IR3। তাহলে দেখো সবগুলা থেকে আমরা কি করতে পারি, I কমন নিতে পারি। তাহলে এই পাশে I থাকবে, তার সাথে কি আছে, RS আছে। এবং এই পাশে যদি সবগুলা থেকে আমরা কি নেই, I কমন নেই, তাহলে আমরা এখানে কি পাবো, I যদি কমন নেই তাহলে পাবো R1 প্লাস R2 প্লাস R3। তাহলে দেখো দুই পাশ থেকে যদি I কেটে যায় তাহলে এখানে কি থাকবে, RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ যদি আমরা শ্রেণীর বর্তনীতে বা শ্রেণী সংযোগে যতগুলো রোধ থাকবে সবগুলা রোধকে যদি আমরা যোগ করি তাহলে সেই যোগফলের মান যা আসবে সেটা হবে কি আমাদের তুল্য রোধের মান। অর্থাৎ শ্রেণী বর্তনীর ক্ষেত্রে যে রোধগুলো আমরা ব্যবহার করছি সবগুলা রোধের মানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো ঠিক ওই পরিমাণ মানের একটা যদি রোধ আমরা ব্যবহার করি তাহলে আমার তড়িৎ বর্তনীর বিভব এবং তড়িৎ প্রবাহ সেম থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এভাবে যদি অসংখ্য থাকে, 3টা রোধের পরিবর্তে যদি আমার কি থাকে 5টা 10টা 15টা, আমরা কি করব, সবগুলা রোধ কি করব, জাস্ট যোগ করে দেব। সবগুলা রোধ কি করব, যোগ করে দেবো। তাহলে যদি n সংখ্যক থাকে তাহলে কি হবে, Rn পর্যন্ত আমরা এভাবে যোগ করব। তাহলে রোধের যদি শ্রেণী সন্নিবেশ থাকে এবং সেখান থেকে যদি আমাদের তুল্য রোধ বের করতে বলে তাহলে আমরা কি বের করব, তুল্য রোধ হচ্ছে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এভাবে যতগুলো রোধ থাকবে ঠিক ততগুলো রোধের যোগফলের সমান। এখন ধরে নাও তোমাকে এরকম দেয়া আছে এবং বললো যে R1 এর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি সিম্পল যে আমার পুরো বর্তনীর জন্য যে I থাকবে সেই আইটাই R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই আইটাই হচ্ছে R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই আইটাই কি R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। কিন্তু ধরে নাও আমাকে বললো R1 এর মধ্যে দিয়ে কতটুকু বিভব, R1 এর মধ্যে কতটুকু বিভব পার্থক্য থাকবে। তাহলে R1 এর বিভব পার্থক্য আমরা কি জানি, R1 এর বিভব পার্থক্য হচ্ছে I R1। তাহলে আমরা এখানে I এর ভ্যালুটা বসিয়ে দেবো, এখান থেকে যে I এর ভ্যালুটা পাবো সেই I এর ভ্যালুটা বসাবো এবং R1 এর যে ভ্যালুটা থাকবে সেই R1 এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। এভাবে R1 এর জন্য IR1, R2 এর জন্য IR2, R3 এর জন্য IR3। এভাবে আমরা রোধের শ্রেণী সন্নিবেশ যদি থাকে তাহলে সেখান থেকে আমরা তুল্য রোধ এবং প্রতিটা রোধের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এবং প্রতিটা রোধের বিভব পার্থক্য কত সেগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি। এখন আসো আমাদের রোধের শ্রেণী সন্নিবেশ গেল, এবার আসো রোধের সমান্তরাল সন্নিবেশ। রোধের সমান্তরাল সন্নিবেশ কি, যদি এমন হয় যে কতগুলো রোধ অর্থাৎ রোধের শ্রেণী সন্নিবেশ আর সমান্তরাল সন্নিবেশ দুইটার জন্য তুল্য রোধ বলতে একই জিনিস বোঝায় যে আমার সবগুলো রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, যে একটা রোধের ফলে আমার ওই বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য কি থাকবে, সেম থাকবে। এটা হচ্ছে মূল কথা, যে তুল্য রোধের মূল কথা হচ্ছে যে আমি অনেক কয়েকটি রোধের পরিবর্তে শুধুমাত্র একটা রোধ ব্যবহার করব, যার ফলে আমার ওই বর্তনীর তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রোধের সমান্তরাল সন্নিবেশ বলতে কি বোঝাবো, শুধু রোধগুলো এখানে কি থাকবে, আগেরটাই ছিল সবগুলা রোধ হচ্ছে শ্রেণীতে, এবারে আমার সবগুলা রোধ থাকবে কিসে, সমান্তরালে। এবার সবগুলা রোধ থাকবে কিসে, এভাবে সমান্তরালে থাকবে। তো সমান্তরাল কি একটু আগে আমরা দেখে আসছি যে সবগুলার একটা প্রান্ত এক বিন্দুতে থাকবে এবং অপর প্রান্তগুলো কি থাকবে, আরো একটা বিন্দুতে যুক্ত থাকবে এবং এখানে একটা সার্কিট তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দেখলাম, সমান্তরাল, এটা একটা কি সমান্তরাল রোধের সন্নিবেশ। অর্থাৎ রোধগুলা দেখো, এটা যদি R1 হয় এটা হবে কি R2, এটা হবে R3। দেখো সবগুলা রোধের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলা কি আরেকটা নির্দিষ্ট বিন্দুতে কি আছে, যুক্ত আছে। তাহলে এই যে সবগুলা বিন্দু একটা বিন্দুতে, R1 এর এক পাশে সবগুলা বিন্দু একটাতে এবং R2 R3 সবগুলা এইসব কি এক পাশে বিন্দুতে যুক্ত আছে। তাহলে এখানে আমার কি হবে, যেহেতু দুইটা প্রান্তের কি বিন্দু সেম, তাহলে এখানে সবগুলোর মধ্যে কি প্রবাহিত হবে, একই ভি প্রবাহিত হবে। অর্থাৎ এখানে বিভবের কোনো পার্থক্য এদের মধ্যে হবে না, সবগুলোর জন্য বিভব পার্থক্যের পরিমাণ হবে একই। কিন্তু আগেই বলেছিলাম যে আমার সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে কি হয়, এখানে যে আইটা উৎপন্ন হয় সেই আইটা যখন এখানে আসবে শেষে কি দেখবে, তিনটা আলাদা আলাদা পথ আছে, ফলে আইটা কি করবে, তিনটা আলাদা আলাদা পথে I1, I2 এবং I3 হিসেবে গমন করবে। তাহলে I1, I2 এবং I3 হিসেবে গমন করবে এবং সেগুলো আবার কি, I1 এই প্রান্তে এসে এখানে আবার যুক্ত হবে, I2 এখান থেকে এসে এই বিন্দুতে যুক্ত হবে, I3 এই প্রান্ত দিয়ে এই বিন্দুতে যুক্ত হবে এবং পুনরায় আবার I হিসেবে তারা কোথায় প্রবেশ করবে, কোষের ভিতরে প্রবেশ করবে। তাহলে দেখো আমরা রোধের সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে আমরা কি জানি, যে এই ক্ষেত্রে আমার ভি এর ভ্যালু গুলো কি থাকে, সেম থাকে, I এবং R এর ভ্যালু আলাদা হয়। তাহলে আমরা R1 এর জন্য কি লিখতে পারি, R1 এর জন্য এখান থেকে লেখা যায়, দেখো R1 এর জন্য ভি ইকুয়াল টু কে লেখা যায়, ভি ইকুয়াল টু I1 R1। যেহেতু আমার ভি সবগুলোর জন্য সেম, এই জন্য আমরা V1 V2 V3 লিখতেছি না, সবগুলাতেই ভি ইউজ করব। তাহলে ভি ইকুয়াল টু I1 R1। তাহলে R2 এর জন্য কি লেখা যায়, R2 এর জন্য লেখা যায় ভি ইকুয়াল টু I2 R2।
তাহলে R3 এর জন্য কি লেখা যাবে? R3 এর জন্য V ইকুয়াল টু I3 R3। আর আমরা কি জানি, সবগুলা তড়িৎ প্রবাহ অর্থাৎ I1 I2 I3 সবগুলা যদি যোগ করি তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারবো? সেখান থেকে আমরা I লিখতে পারবো। তাহলে সবগুলা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? I ইকুয়াল টু কি পাবো? I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 সবগুলো যোগ করলে আমরা টোটাল যে বর্তনীর তড়িৎ প্রবাহ সেই বর্তনীর তড়িৎ প্রবাহটুকু পেয়ে যাব। তাহলে এটা যদি আমি কি করবো, এবার পুরো বর্তনীর এই যে তিনটা রোধের পরিবর্তে ধরলাম একটা রোধ ব্যবহার করবো, সেটা হচ্ছে RP। তিনটা রোধের পরিবর্তে কি করবো, এবার আমরা একটা রোধ ব্যবহার করবো, ঠিক আগেরটার মতো একটা রোধ ব্যবহার করব, যার মান হবে কত? RP। কেন? এই যে P থেকে হচ্ছে প্যারালাল, এবং এর মধ্যে কি প্রবাহিত হবে? ওই যে একটা I, অর্থাৎ আমার পুরো বর্তনীর যে তড়িৎ সেই তড়িৎটাই কি হবে? এই RP-র মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এবং পুরো বর্তনীর যে বিভব পার্থক্য সেটাই কি RP এর মধ্যে পার্থক্য থাকবে, বিভব পার্থক্য থাকবে ওই একই পরিমাণ। তাহলে এখানে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা জানি V ইকুয়াল টু IR। তাহলে I ইকুয়াল টু কি লেখা যায়? I ইকুয়াল টু লেখা যায় V ডিভাইডেড বাই R। তাহলে এখানে I এর পরিবর্তে আমরা কি লিখবো? যেহেতু পুরো বর্তনীর জন্য V সেম, তাহলে V ডিভাইডেড বাই R এর মান কত লিখবো? RP লিখবো। এবং I1 এর জন্য কি লেখা যায়? I1 এর জন্য লেখা যায় V ডিভাইডেড বাই R1। I2 এর জন্য লেখা যায় V ডিভাইডেড বাই R2, এবং I3 এর জন্য লেখা যায় V ডিভাইডেড বাই R3। অর্থাৎ এই যে দেখো, এখান থেকে যদি আমরা ভির মান, এখান থেকে যদি আমরা I1 সমান লিখতে চাই তাহলে কি লিখতাম? I1 ইকুয়াল টু লিখতাম V ডিভাইডেড বাই R1। ঠিক একইভাবে I2 ইকুয়াল টু কি লেখা যায়? V ডিভাইডেড বাই R2, এবং I3 ইকুয়াল টু লেখা যায় V ডিভাইডেড বাই R3। তাহলে এই মানগুলো আমরা কি করছি? এখানে জাস্ট বসিয়ে দিছি। তাহলে দেখো উভয় পক্ষ থেকে কি করা যায়? উভয় পক্ষ থেকে V কমন নেওয়া যায়। তাহলে এখানে V কমন নিলে কি থাকবে? 1 ডিভাইডেড বাই RP ইকুয়াল টু, এই পাশে যদি আমরা তিনটা থেকে V কমন নেই তাহলে আমরা কি পাবো? 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3। তাহলে দুই পাশে যদি V কেটে যায় তাহলে কি পাবো? 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এটা আমরা তুল্যরোধ যদি বের করতে হয় তাহলে কি হয়ে যায়? আমার এখান থেকে যে RP এর ভ্যালু যেটা পাবো সেটাকে আমাদের পরবর্তীতে কি করতে হয়? পাল্টিয়ে দিতে হয়। পরবর্তীতে কি করতে হয়? আমরা লবটাকে হরে নিয়ে যেতে হবে, হরটাকে কোথায় নিয়ে আসতে হবে? লবে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা RP সমান সমান কি লিখবো? এখান থেকে আমরা RP সমান সমান লিখবো যে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা কোথায় যাবে? উপরে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে? ইনভার্স 1 হয়ে যাবে। তো তোমাদের এইভাবে না করলেও চলবে, তোমরা এই সূত্র সরাসরি মান বসিয়ে এখান থেকে ধরে নাও তোমরা কি পেলা? ধরে নাও এখান থেকে তোমরা 1 বাই RP ইকুয়াল টু পাইছো হচ্ছে 1 বাই 5। তাহলে তোমরা পরের লাইনে কি লিখতে পারবা? RP ইকুয়াল টু 5। অর্থাৎ তোমরা 1 বাই RP এর ভ্যালুটা বের করবা, তার পরবর্তীতে সেটাকে উল্টিয়ে দিবা। তাহলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি? আমার সমান্তরাল সন্নিবেশের জন্য তুল্যরোধ। এখন দেখো, যেহেতু সমান্তরাল সন্নিবেশের সবগুলোর জন্য কি থাকে? বিভব পার্থক্য একই থাকে। তার ফলে এখানে যে বিভব পার্থক্য ছিল, এই বিভব পার্থক্য কি? এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে। সবগুলাতে বিভব পার্থক্য সমান থাকবে, আয়ের ভ্যালুটা কি হবে? আলাদা হবে। তাহলে এই দুই প্রান্তে যদি ধরেন এখানে 5 ভোল্ট থাকতো, তাহলে এখানে যদি বিভব পার্থক্য এগুলোর জন্য কি থাকে? 5 ভোল্ট থাকে, তাহলে R1 এর মধ্যেও 5 ভোল্ট বিভব পার্থক্য থাকবে, R2 এর মধ্যেও 5 ভোল্ট বিভব পার্থক্য থাকবে, R3 এর মধ্যেও 5 ভোল্ট বিভব পার্থক্য থাকবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কিছু সার্কিট সলভ করব, যেখান থেকে আমরা শ্রেণী সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ, বিভব পার্থক্য, তুল্য রোধ এসব নির্ণয় করতে শিখব। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।